আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি রাজনীতিকদের স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী, বললেন আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি, শুল্ক কমানো হল ৩৭%। সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট ব্যবসায়ীরা। দেশের ২৫টি পৌরসভায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুত পুলিশ সহ স্থানীয় প্রশাসন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিকদের ক্ষমতার চেয়ার ও কারাগার পাশাপাশি থাকে, এটা স্বাভাবিক। তবে ক্ষমতায় না থেকেও ২০০৭-এ সবার আগে তাঁকেই গ্রেফতার করা হয়েছে। একইভাবে অন্যায়ের প্রতিবাদ করে বঙ্গবন্ধুকেও যেতে হয়েছে কারাগারে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কেনা ড্যাশ উড়োজাহাজ ধ্রুবতারা, নতুন নির্মিত ২০টি ফায়ার স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরানীগঞ্জে মহিলা কারাগার এবং কারাগারের জন্য একটি এলপিজি গ্যাস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। জানান, করোনা মহামারীতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার আঞ্চলিক যোগাযোগের দিকে দৃষ্টি দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। করোনা পরিস্থিতিতে বিমানের নতুন উড়োজাহাজ উদ্বোধনী তার প্রমাণ। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদারকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭% আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আনার অনুমতি দিয়েছে সরকার। চালের চলতি বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে জুম ভিডিও সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজারের অস্থির অবস্থার মধ্যে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান পাইকার ও ব্যবসায়ীরা। এক মাস ধরে লাগামহীন চালের বাজার, কেজি প্রতি বেড়েছে ৬ থেকে ৮ টাকা করে। অথচ চলতি অর্থবছরে দেশে চালের চাহিদার তুলনায় ২৯ লাখ টন চাল বেশি উৎপাদন হয়েছে। এবছর ৩৭ টাকা কেজি দরে চাল এবং ২৬ টাকা কেজিতে ধান কিনেছে সরকার। কিন্তু খোলা বাজারে কৃষক আরও ভালো দাম পাওয়ায় ওই দামে ধান চাল কোনোটাই কিনতে পারেনি সরকার। চুক্তিবদ্ধ মিলাররাও চাল সরবরাহ করেনি, যার ফলে অস্থির হয়ে ওঠে চালের বাজার। সংকট থেকে বের হতে শেষ পর্যন্ত বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিল সরকার, কমিয়েছে আমদানি শুল্ক। যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বৈধ যারা আমদানিকারক রয়েছেন তারা খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন এবং ১০ই জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে কিন্তু পারমিট নিতে হবে যে কাকে কতটুক দেওয়া হবে। সেটা লিখিত অনুমতি ছাড়া কেউ আমদানি করতে পারবে না এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। কারণ আমরা কিন্তু আবার যখন এপ্রিলে আমাদের ধান কাটা শুরু হবে, বোরো ধান, তখন যদি গত বছরের মতো ১৭-১৮ বন্যার মতো যদি আবার চাল আসতে থাকে, তখন আমাদের কৃষকরা কিন্তু আবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। মন্ত্রী জানান, মিলারদের কাছে মাথা নত করবে না সরকার। প্রয়োজনে কৃষকদের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টন চাল কিনে বাজার নিয়ন্ত্রণ করা হবে। এদিকে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে পাইকাররা। তবে আমদানি করা চাল বিক্রিতে দামের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ তাদের। এটার সঠিক সময় সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা আমরা সরকারকে এই জন্য সাধুবাদ জানাই, যেহেতু এই মুহূর্তে আমাদের দরকার ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার। এতে করে আমরা মনে করি চালের বাজার যে ঊর্ধ্বমুখী তা স্থিতিশীল হবে এবং চালের বাজারও কিছুটা কমার সম্ভাবনা আমরা মনে করছি। আমদানি করা মাল যদি আমাদের দেশের বাজারের সাথে মিনিমাম ৩ টাকা থেকে ৫ টাকার মধ্যে ডিফারেন্স করে, তাহলে হয়তো দেশীয় যে চালের বাজার আছে এটা অবশ্যই কমে আসবে। চাল আমদানির এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি গুদামে মজুদ কমার সুযোগ নিয়ে মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রবিবার সচিবালয়ে গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গবেষণা কেন্দ্রের ভূমি উন্নয়ন ও গণপূর্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। কৃষিমন্ত্রী জানান, এই বছর আগের তুলনায় আরও বেশি জমিতে আউশ ও আমন ধান উৎপাদনের প্রস্তুতি ছিল, কিন্তু কয়েক দফা বন্যা ও অতিরিক্ত বর্ষণে ২০ লাখ টন ধান কম উৎপাদন হয়েছে। মন্ত্রী আরও জানান, সরকারি গুদামে ৬ লাখ মেট্রিক টন চাল এখন মজুদ আছে। এ সময় যে মজুদ থাকার কথা তার চেয়ে মজুদ কমেছে। চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও
চাল আমদানির সুযোগ দেওয়া হচ্ছে। তবে 6 লাখ টনের বেশি আমদানি হলেই এলসির অনুমতি বন্ধ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। 5 থেকে 6 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করব। সরকারি গুদামেও চাল কমে গেছে। গত বছর প্রায় 13 লক্ষ টনের মতো খাদ্য ছিল সরকারি গুদামে এই সময়ে। এই বছর সেটা কমে 7 লাখ টনে নেমে এসছে। এই যে 5-6 লাখ টনের ঘাটতি, এই ঘাটতিটা যদি আমরা না মেটাতে পারি, বাংলাদেশের মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোতদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, তারা চালের দাম বাড়ায় এবং এবারও সেই কাজ তারা করতেছে। এই মরশুমের সময় তারা এখনও ধান কিনতেছে এবং ধানের দাম, চালের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে। আমরা করোনায় দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মোট মারা গেলেন 7,452 জন। স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 24 জনের মাঝে 16 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 12,650টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 1,049 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,09,148 জন। এছাড়া গেল একদিনে 1,473 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,51,961 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 8.29, সুস্থতার হার 88.77, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। দেশের বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন প্রয়োগে বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরে ভ্যাকসিন ল্যাব পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে বাংলাদেশ, আর আগামী মে মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া আরও 3 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে সফলতা দেখিয়েছে। করোনার নতুন ধরন মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালিক। চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে ড্রাইভার হেলপারের কাছ থেকে সম্ভ্রম বাঁচিয়েছেন সুনামগঞ্জের এক কলেজ ছাত্রী। ঘটনার একদিন পরও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি বাসে দিরাই যাচ্ছিলেন ওই ছাত্রী। পথে দিরাই পৌরসভার সুজানগরে কলেজ ছাত্রী ছাড়া বাকি সব যাত্রী নেমে যায়। এ সময় বাস ড্রাইভার এবং হেলপার তাকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি। গুরুতর আহত ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। শনিবার রাতে অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এই প্রতিবাদ সভা করে। ঘটনার পর স্থানীয়রা বাসটি জব্দ করলেও অভিযুক্ত ড্রাইভার এবং হেলপার পালিয়ে যায়। দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা নির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র পদে বদিউল আলম নৌকা প্রতীক এবং আবুল মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে 63 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 34,813 জন। এদিকে পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করেছে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার। সোমবার সকাল 8টা থেকে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে বরগুনায় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 27 জন এবং নারী কাউন্সিলর পদে আরও 9 প্রার্থী রয়েছে। কুড়িগ্রামেও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে 24টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে এসব নির্বাচনী সামগ্রী তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। কুষ্টিয়ায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 9টি কেন্দ্রে 72টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। মেয়র পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পৌরসভায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় কাঁপছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের শীতে কাঁপছে উত্তরের জেলা নাটোর। সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায়ও শৈত্যপ্রবাহে যুবথুবু মানুষ। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও দিনমজুররা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। রবিবার সকাল 9টায় এই জেলায় তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহে শীতে কাঁপছে উত্তরের আরেক জেলা দিনাজপুরের মানুষ। বিপাকে শিশু, বৃদ্ধ এবং দিনমজুররা। তীব্র এই শীত থেকে বাঁচতে পর্যাপ্ত গরম কাপড় না থাকায় বিপাকে পড়েছেন তারা। ডোপ টেস্টে কোনো পুলিশ সদস্যের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ RMPর কন্ট্রোল এবং মনিটরিং সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, মাদকে জড়িত কোনো পুলিশ সদস্যকে চাকরিতে রাখা হবে না। সিসি ক্যামেরার মাধ্যমে পরিচালিত মনিটরিং সিস্টেম চালুর ফলে রাজশাহী মহানগরীর বেশিরভাগ এলাকার নিরাপত্তার কাজ সহজ হবে। অপরাধী শনাক্তকরণ ও ব্যবস্থা নিতেও সুবিধা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে RMPর কমিশনার আবুল কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাঠ বোঝাই ট্রাক সহ বেইলি ব্রিজ ধসে পড়ায় দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে দীঘিনালা ও লংদুরের 2 উপজেলার লক্ষাধিক মানুষ। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজ মেরামতের কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে বেইলি ব্রিজ ধসের ঘটনায় 20 লাখ টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে অজ্ঞাত 2 ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা হয়েছে। জব্দ করা হয়েছে কাঠ সহ 2টি ট্রাক, জানিয়েছে পুলিশ। শনিবার সকালে দীঘিনালার বোয়ালখালী এলাকায় অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক ও একটি মাহেন্দ্র উঠে পড়লে বেইলি ব্রিজটি ধসে পড়ে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় অবৈধভাবে গড়ে উঠছে বহুতল ভবন। 6 তলার অনুমোদন নিয়ে গড়ে তোলা হচ্ছে সুউচ্চ ভবন। আর এই কাজে সহযোগিতার অভিযোগ পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। এতে বড় দুর্ঘটনার সংখ্যা বিশেষজ্ঞদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশিকুল ইসলামের পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভবন নির্মাণে নিয়ম নীতির তোয়াক্কা করছেন না অনেকে। পাড়া মহল্লা সহ অলিগলিতে গড়ে তোলা হচ্ছে অনুমোদনহীন সুউচ্চ ভবন। বেশিরভাগ ক্ষেত্রেই বিল্ডিং কোড না মেনেই নির্মাণ করা হচ্ছে এসব ভবন। নিয়ম নীতির তোয়াক্কা না করে শহরের কাউতলী, ফুলবাড়িয়া, বাগানবাড়ি, কাজীপাড়া, পাইকপাড়া সহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অবাধে নিয়ম বহির্ভূত বহুতল ভবন গড়ে উঠছে। যারা ইতিমধ্যে বিল্ডিং করে ফেলেছে উইদাউট পারমিশনে, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। অভিযোগ রয়েছে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অপরিকল্পিতভাবে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। ভূমিকম্প প্রবণ ও গ্যাস সমৃদ্ধ এলাকায় এসব সুউচ্চ ভবন আতঙ্ক বাড়িয়েছে সাধারণ মানুষের। উচ্চতা সম্পন্ন বিল্ডিং নির্মাণ হচ্ছে, ক্ষেত্রে যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা কিন্তু খুবই প্রবল আকার দেখা দিতে পারে। নিয়মের তোয়াক্কা না করে বিল্ডিংগুলো হচ্ছে, গ্যাস প্রবণ এলাকা, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। বিল্ডিং ওনারকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আগুন লাগলে কিভাবে আগুনটা নির্বাপন করবে, তার ভবনের ভিতরে অগ্নি প্রতিরোধ নির্বাপন ব্যবস্থা অবশ্যই তাকে এস্টাবলিশ করতে হবে। নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ইমারত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের সহায়তা নেওয়া হবে বলে জানান পৌর মেয়র। যে কেন তারা কেউ থেকে টাকা নিল বা অবৈধভাবে বললো যে তোমাকে 6 তলা করে দেবো, 3 তলা করে দেবো, এটার ব্যবস্থা নেওয়া হবে না। আমাদের প্রকৌশলী বিভাগ তারা আছে, যেহেতু আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। যারা এরকম নীতিমালা ভঙ্গ করে ভবন করেছে অথবা ভবনে যে অগ্নি ঝুঁকি রয়েছে অথবা ইমার্জেন্সি এক্সিট নেই, সেই ভবনগুলিকেও আমরা মোবাইল কোড করে আমরা আইডেন্টিফাই করে তাদের ওখানে মোবাইল কোড পরিচালনা করছি। পরিকল্পিত সুন্দর শহর গড়তে নিয়ম মানার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জে 17 জন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দিয়েছে গোবরা ইউনিয়ন পরিষদ। ঘোনাপাড়ায় এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। মুজিব বর্ষ উপলক্ষে সিলেটে ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারকদের ওষুধ উৎপাদনের গুণগত মান উন্নয়ন বিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইয়াহিয়া।
নগরীর ৩০টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে বরিশালে কর্মী সভা করেছে মহানগর যুবদল। নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে সকালে এই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিএনপি নেত্রী হাবিজা বেগমকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলা মহিলা দল। স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি হয়। কক্সবাজারের উখিয়ায় ক্ষতিগ্রস্তদের অধিকার আদায়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। পালংখালী ইউনিয়নের থাইংখালী নামক স্থানে এই কর্মসূচির আয়োজন করে অধিকার বাস্তবায়ন কমিটি। তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে 2 সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি করে। ঝালকাঠিতে করোনা সচেতনতায় র্যালি, মাস্ক, লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। গাইবান্ধায় দরিদ্র অসহায় বিধবা এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা লেডিস ক্লাব। আনালের তারি নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভানেত্রী ইয়াসমিন মতিন। ভৈরবে দরিদ্র শীতার্তদের কম্বল এবং মসজিদের উন্নয়ন ও অসুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করে ইতালির প্রবাসীরা। লালমনিরহাটের আদিতমারি উপজেলার তিস্তাপাড়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। চট্টগ্রামে প্রবাসীদের আর্থসামাজিক উন্নয়নে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব। মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন সংগঠনটির যাত্রা শুরু হলো। রাঙামাটির লংগদুতে পাহাড়ের সংবাদপত্র ও প্রকাশনা সমাচার বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। দৈনিক গিরিদর্পণ সম্পাদক AKM মকসুদ আহমেদের সাংবাদিকতার 50 বছর পূর্তিতে তাকে সংবর্ধনা জানায় উপজেলা প্রশাসন ও লংগদু প্রেস ক্লাব। রাজবাড়ীতে চন্দনী ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যের শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী শতাব্দী উৎসব পালন করা হয়েছে। চন্দনী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ডক্টর ফকির আব্দুর রশিদ। কুড়িগ্রামে নানা আয়োজনে পালন হয়েছে দেশবরেণ্য কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 86তম জন্মদিন। কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাইজদির বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি রাজনীতিকদের স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী, বললেন আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি, শুল্ক কমানো হল 37%, সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট ব্যবসায়ীরা। দেশের 25টি পৌরসভায় ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, প্রস্তুত পুলিশ সহ স্থানীয় প্রশাসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।